আমি শেখ হাসিনাকে মানে উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম, ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্যরকম। শি বিট্রেড মি, শি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ এন্ড শি বিট্রেড বাংলাদেশ। আমি হতবাক হয়েছি, কোনো অনুশোচনা নাই, কোনো আত্ম উপলব্ধি নাই, এন্ড দের ইজ নো রিগ্রেট। এই যে এত বড় একটা হত্যাযজ্ঞ হলো, হাজারের উপর নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হলো পাখির মতো গুলি করে, এই যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলা হলো, এটার কোনো অনুশোচনা নেই, কোনো রিয়েলাইজেশন নেই, কোনো অ্যাকনলেজমেন্ট নেই। আমি তো বলতে পারবো না শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি বাংলাদেশে। আমি বিশ্বাস করি এখানে আওয়ামী লীগ বলে কোনো দল নাই এখন। আচ্ছা, এত ভালো ভালো কথা বলে যে সরকার ক্ষমতায় আসলো, তারা প্রথমেই আমাদের 57 জন অফিসারকে শেষ করে দিল। এখন এটা মোটামুটি প্রমাণিত যে ভারতের সহায়তায় শেখ হাসিনার মানে প্রত্যক্ষ নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছিল। আপনি কি বলবেন? আচ্ছা, এখানে পারসেপশনের একটা বিষয় আছে। আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলাম, আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে মন্ত্রণালয়ের বেশিরভাগ কাজই কেমন জানি অটো হয়ে যায়। হ্যাঁ, এখানে সিদ্ধান্ত, ডিসিশন মেকিং এবং অনেক বিষয়গুলো অজান্তে হয়ে যাচ্ছে। তো আমার কাছে এই জিনিসগুলো খুব আশ্চর্যজনক লেগেছিল শুরু থেকেই। তো আমার মনে হয়েছে যে মন্ত্রীরা জাস্ট একটা চেয়ারে বসে আছেন এবং তাদের আড়ালে কিন্তু সব কাজগুলো হয়ে যাচ্ছে, এবং ওটার কনফার্মেশন আমি পরে পেয়েছি, কারণ অদৃশ্য ভাবে ইনস্ট্রাকশন আসছিল। আমি নোটিস করেছি যেটা হয়তো গতানুগতিক ফাইল সই করা ওগুলো তো আসবেই মন্ত্রীর ডেস্কে, হ্যাঁ, কিন্তু যেগুলো ডিসিশন মেকিং, যেগুলো পলিসিগত ডিসিশন, সেই ডিসিশন গুলো আমার সম্পৃক্ততা পাইনি। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ডিসিশন গুলো কেমন জানি অটো হয়ে যেত। পরবর্তীতে আমি দেখলাম যে সচিবরাই মূলত সমস্ত কার্যকলাপ গুলো করছে, এবং সেটা শুধু আমার মন্ত্রণালয়ে না, এটা সকল মন্ত্রণালয়ে একই ধরনের চিত্র আমি দেখলাম, যে মন্ত্রীদের ভূমিকা হচ্ছে রাবার স্ট্যাম্প এবং ডিসিশন আসছে সচিবদের মাধ্যমে, এবং সচিবদের কাছে ইনস্ট্রাকশন আসছে মুখ্য সচিবের কাছ থেকে। বাট আমি লক্ষ্য করলাম এরকম কোনো টেন্ডেন্সি ছিল না। এই পলিসি গুলো কোথা থেকে যে আসতো, এবং আমি যতটুকু ট্র্যাক করতে পেরেছি এই সচিবদের মাধ্যমেই একতরফা ভাবে ইনস্ট্রাকশন গুলো আসতো। তো এটা কি শেখ হাসিনাকে মুখ্য সচিবকে বলতেন, মুখ্য সচিব সেগুলো কার্যকর করতো না? এখন মুখ্য সচিব কার ইনস্ট্রাকশনে চলে এটা তো আমি বলতে পারবো না, এটা আপনার বুঝে নিতে হবে। হ্যাঁ, সো আমি যে কথাটা বলছিলাম, আপনি শেখ হাসিনাকে কি ডাকেন? আমি শেখ হাসিনাকে হাসিনা আপা ডাকি, ডাকতাম না। আচ্ছা, তো আপনার এই আপার সাথে কি বিরিয়ানি কোনো কথা হয়নি পরবর্তীতে আপনার সাথে, যে আপনি জানতে চান না যে কেন আপনি এটা করলেন বা কি বিষয়? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আমি শেখ হাসিনাকে 2001 থেকে 2007 সাল বা ক্ষমতা আসা পর্যন্ত একরকম দেখেছি, এবং ওনার ভিতর ব্যাপক চেঞ্জ দেখেছি ক্ষমতায় আসার পর। 2001-এর আগে আবার একরকম দেখেছি, মানে উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম, ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্যরকম। সো ক্ষমতার বাইরে যখন ছিলেন 2001 থেকে 2008-9 সাল পর্যন্ত, আমি 5-6 বছর ওনার সাথে ক্লোজলি কাজ করেছি। ওনাকে দেখেছি উনি এনগেজ করতেন, কথা শুনতেন, মানে আলাপ আলোচনা করতেন, ডিসকাশন বলার সুযোগ ছিল। কিন্তু উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সেটা হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। তো আমি এটাতেও শকড হয়েছি যে এখানে যে কমিউনিকেশনের একটা জায়গা ছিল সেটা তিনি ক্লোজ করে দিয়েছিলেন। হ্যাঁ, সো এখানে কেউ ওনার সাথে ওইভাবে কমিউনিকেট করার কারোর সুযোগ ছিল না। এবং আমি ফেব্রুয়ারি মাস পার হয়ে মার্চ মাসের 10 তারিখে যখন ফেরত আসলাম বাংলাদেশে, আমার ফোকাস ছিল তদন্তটা ঠিক মতো যেন হয়। কিন্তু আমি দেখলাম এই ক্ষেত্রেও আমি খুব আশ্চর্য হয়েছি। এই তদন্ত করার জন্য একটা কোঅর্ডিনেশন টিম করে দেওয়া হলো, এবং কোঅর্ডিনেশন টিমের লিড দেওয়া হলো আমাদের কমার্স মিনিস্টার কর্নেল ফারুক খানকে, এবং আমাদের কোনো সম্পৃক্ততা রাখা হলো না। সো আমাদের মন্ত্রণালয়ের সকল কাগজপত্র, সকল ইনফরমেশন, সবকিছু ফ্রি অ্যাক্সেস চলে গেল ওনার কাছে, এবং ইনভেস্টিগেশনের কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুতেই আমাদের কোনো ইনভলভমেন্ট রাখা হয়নি। সো আমরা অনেকটা মানে অন্ধের মতো ছিলাম বিডিআর তদন্ত নিয়ে।
তো আপনি পদত্যাগ করলেন কেন? হঠাৎ করে 5 মাসের মাথায় আপনার পদত্যাগের মূল কারণটা কি ছিল? ওই যে আমি শুরুতে বলেছিলাম যে আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটা গুণগত চেঞ্জ আসবে, একটা সিস্টেমিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমি ইলেকশন করেছিলাম এবং আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। বাট আই ফেল্ট কমপ্লিটলি বিট্রেড। আমি ফিল করেছি আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর। শি বিট্রেড মি, শি বিট্রেড the party আওয়ামী লীগ and she betrayed বাংলাদেশ। বিকজ আমি দেখতে পেলাম যে আমরা যে দিন বদলের সনদ যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব, সেটা করতে হলে প্রথম 6 মাসে সেটার চিহ্ন পাওয়া যেত, কিন্তু আমরা তো সেদিকে যাইনি। আমরা গতানুগতিক পলিটিক্যাল কালচারটা মেনটেন করে ওটাকে আরো আরো মানে ধ্বংসের পথে আমি মনে করি সে সময় আমার মনে হয়েছিল। আসলে আমি সেই সময় কিভাবে বুঝাবো আপনাকে, আমি অনেকটা আঁচ করতে পেরেছিলাম যে এইভাবে যদি যেতে থাকে আওয়ামী লীগের এই পরিণতি হবে, দেশের এই পরিণতি হবে একদিন। তো আমি দুর্নীতি দেখেছি, আমি অনিয়ম দেখেছি, আমি অব্যবস্থাপনা দেখেছি, আমি এই সকল কিছু দেখে এবং আমার বিডিআর এর এই ইনভেস্টিগেশনের বিষয়টাও আমার কাছে ভালো লাগেনি। যে এখানে 2টা তদন্ত কমিটি করা হলো অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ইনভলভমেন্ট নেই। হ্যাঁ, সো এই সকল কিছু মিলিয়ে আই ফেল্ট বিট্রেড যে আমার সাথে, দেশের সাথে, দলের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সো আমি অনেক যন্ত্রণায় ছিলাম। একটা পর্যায়ে এসেছে যে আমার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আমার কোনো ইনস্ট্রাকশন ফলো করছিল না ঊর্ধ্বতন কর্মকর্তারা, কারণ আমি দুর্নীতি মুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছিলাম, আমি বদলি ট্রান্সফার বাণিজ্য বন্ধ করেছিলাম। কনক ভাই, আপনার বুঝতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট কিন্তু মানে টপ 5 বাজেট বাংলাদেশে, ঠিক আছে? কারণ এখানে পুলিশ আছে, এখানে প্রিজন সিস্টেম আছে, কোস্ট গার্ড আছে, আনসার বাহিনী আছে, এখানে অনেক ব্যয়বহুল একটা মন্ত্রণালয়। তো এখানে কিন্তু অনেক দুর্নীতি হয়, অনেক অনিয়ম হয়, ঠিক আছে? আমি চেষ্টা করেছিলাম যে ফার্স্ট স্টেপ হবে এই জায়গায় আমরা দুর্নীতি অনিয়ম বন্ধ করব। সেই মর্মে আমি কিন্তু একটা মিটিংও করেছি আইজি সাহেব এবং সকল পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, এবং আমি বলে দিয়েছিলাম যে আজকে থেকে দুর্নীতি এবং বদলি ট্রান্সফার বাণিজ্য সকল কিছু বন্ধ এই মন্ত্রণালয়। বিকজ আমরা এই প্রতিষ্ঠানটাকে, এই মিনিস্ট্রিকে লিড করব অ্যাজ এ সিম্বল এগেনস্ট করাপশন এবং অনিয়ম। আচ্ছা, পরবর্তীতে আমি দেখলাম যে আমার অজান্তে অনেক ইনস্ট্রাকশন চলে যাচ্ছে। একটা উদাহরণ দেই, যেমন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি হঠাৎ একদিন দেখলাম আমার জেলা গাজীপুরের এসপি চেঞ্জ হয়ে গেছে। তা আপনি এখন চিন্তা করে দেখেন বিষয়টা, আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমার জেলার এসপি চেঞ্জ হয়ে গেছে, আমাকে বলা হয়নি। এবং এইভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে, এই বদলি ট্রান্সফার সব হচ্ছে একটা অদৃশ্য জায়গা থেকে। শেখ হাসিনা রাজনৈতিক ভবিষ্যৎ মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বা ওভারঅল আপনি যেভাবেই বলেন, একটা জিনিস আমি খুবই মানে আমি কি বলবো, হতবাক হয়েছি কেন জানেন? আওয়ামী লীগের রিয়াকশনে। আমি ভাবতাম আওয়ামী লীগের ভিতরে এখনো হয়তো নিবেদিত প্রাণ আছে, আদর্শিক নীতি আছে, কিন্তু আমি হতবাক হয়েছি যে কোনো অনুশোচনা নাই, কোনো আত্ম উপলব্ধি নাই, and there is no regret। এই যে এত বড় একটা হত্যাযজ্ঞ হলো, হাজারের উপর নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হলো পাখির মতো গুলি করে, এই যে হত্যা গুম গত 15 বছর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল দুর্নীতি করে, এই যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলা হলো, এটার কোনো অনুশোচনা নেই, কোনো রিয়েলাইজেশন নেই, কোনো অ্যাকনলেজমেন্ট নেই। তা আমি তো বলতে পারবো না শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি বাংলাদেশে। আমি আশ্চর্য হয়েছি, মানে আমি আওয়ামী লীগ বলে কিছু তো নাই এখন। এটা কি আওয়ামী লীগ?
আওয়ামী লীগ ছিল আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, নীতি আদর্শ। আর এই যে গত 15-16 বছর যেটা দেখেছি, এটা কি আওয়ামী লীগ? দিস ইজ নট আওয়ামী লীগ। এটা হচ্ছে, আমি যেটা বারবার বলছি, বাংলাদেশ ছিল একটা বুফে টেবিল। এই বুফে টেবিলের মধ্যে খাবলিয়ে খাবলিয়ে খাওয়া হয়েছে, এই দেশটাকে চূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে। জি, আপনার বোন শেষ দিন পর্যন্ত কিন্তু সরকারের সাথে। রাইট। আচ্ছা, এখন আমি প্রথম থেকেই আমি এটা পছন্দ করিনি, কিন্তু এখানে আপনাদের বুঝতে হবে যে রাজনীতির অনেক লেয়ার আছে। কাপাসিয়ার মানুষ, কাপাসিয়া গাজীপুরের মানুষ আমার বাবাকে সাংঘাতিকভাবে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। তারা বারবার প্রেসার দিচ্ছে যে তাজউদ্দিনের সিট যেন হাতছাড়া না হয়, এবং আমার বোনের উপরেও অনেক প্রেসার দিয়েছে মুরব্বীরা এবং শুভাকাঙ্ক্ষী গোষ্ঠী। এবং আশ্চর্যজনকভাবে প্রধানমন্ত্রী নিজে অনেকটা ওকে ফোর্স করে 2012 সালে বাই ইলেকশনে ঢুকিয়েছিলেন। এখন আপনার বুঝতে হবে জিনিসটা, আমি কিন্তু পদত্যাগ করেছি 2009 সালের 31শে মে প্রতিমন্ত্রীর পদ থেকে, এবং আমাকে নিয়ে যখন ড্রামা শুরু হলো, আমার পদত্যাগ পত্র গ্রহণ করছে না, আমি বিদেশ থেকে আসছি দেখছি প্রটোকল পাঠিয়ে দিচ্ছে মন্ত্রীর, এবং আমার স্যালারি দিচ্ছে, এগুলো সব আমি রিফিউজ করলাম। হ্যাঁ, তখন আমি বাধ্য হলাম সংসদ সদস্যর পদ থেকে রিজাইন করতে। আমি বললাম যে আমাকে রিজাইন করতে দিবে না, মানে এটা তো অনৈতিক। আপনি তো জানেন আমাদের সংবিধানের 57 অনুচ্ছেদে ক্লিয়ারলি বলা আছে, একজন মন্ত্রী যখন চিঠিটা প্রধানমন্ত্রীর হাতে দিবে, দ্যাট ইজ কনসিডার্ড রেজিগনেশন, হুইচ আই ডিড। এখন আমাকে নিয়ে এই নাটকগুলো করছে, তখন আমি আলটিমেটলি ডিসিশন নিলাম যে আমি সংসদ সদস্য থেকেও যদি পদত্যাগ করি তাহলে তো আমাকে আর হ্যারাসমেন্ট করতে পারছে না। তখন আমি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম 2012 সালে। তখন বাই ইলেকশনে আমার বোনকে, এটা আপনাদের বুঝতে হবে, এটা একটা ফেস সেভিং মুভ ছিল, যে এত বড় একটা ধাক্কা খাওয়ার পর তাজউদ্দিন ফ্যামিলির যদি কাউকে রাখতে পারে, এটা কিছুটা ড্যামেজ কন্ট্রোল ফর শেখ হাসিনা, তাকে রিইনস্টেট করার জন্য বা মানে রাজপথ গরম করার জন্য। তা আপনার কি এরকম কোনো প্রস্তাব আছে হাসিনার পক্ষ থেকে, আপনার আপার পক্ষ থেকে? আমাকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, আমি ডিক্লাইন করেছি। এবং আমি বিশ্বাস করি এখানে আওয়ামী লীগ বলে কোনো দল নাই এখন। এটা কোন দলকে পুনর্গঠন করতে হবে? আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ গত 15-16 বছর ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক 75 সালে যেমন আওয়ামী লীগ ছিল না, ঠিক একই এটার পুনরাবৃত্তি আবার হয়েছে এবার দীর্ঘ 15-16 বছর। তো শেখ হাসিনার কদিন আগে আপনি শুনেছেন এক নেতার সঙ্গে কথা বলছিলেন, কর্মীর সাথে, তিনি বলেছেন তিনি খুব কাছে আছেন, চট করে দেশে ঢুকে যাবেন। আপনার মন্তব্য কি? আমি আবার বলছি, আমি হতাশ হয়েছি, হতভম্ব হয়েছি যে আওয়ামী লীগ এই 15-16 বছরের যেই কীর্তিকলাপ গুলো হয়েছে, এখন যেটা জনগণের সম্মুখে বেরিয়ে এসেছে, এই ঘটনাগুলো জেনেও এখন এই দলের ভিতরে এখনো নেতাকর্মী আছেন যারা ডিনায়ালে আছে। এটা দেখে আমি আসলেই অবাক, হতভম্ব এবং হতাশ। আর আপনার কাছে অনুরোধ, আপনার হাসিনা আপা কিন্তু অনেক নাটক জানে, উনি কিন্তু আপনাকে বারবার ফোন করবে, বারবার বিভ্রান্ত করার চেষ্টা করবে, আপনি কোনো ফাঁদে পা দেবেন না। না, আমি ফাঁদে পা দেওয়ার মতো মানুষ না। মানে উনি কিন্তু এই আন্দোলনে খুব চমৎকার একটা স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। দ্যাটস রাইট। এবং লিসেন, ওই হীরক রাজার দেশে দেখেছিলেন না যন্তর মন্তর ঘর? আমি যন্তর মন্তর ঘর কিন্তু আগেই ত্যাগ করে চলে গেছি। এখন আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আওয়ামী লীগ বা হোয়াট ইজ লেফট অফ ইট, আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেরাই যন্তর মন্তর ঘরে ব্রেন ওয়াশড হয়ে আছে। এটা থেকে বেরিয়ে আসতে হবে।